আপনি যে শিক্ষিত, আপনি কেন বিয়েতে রাজি হলেন? এতই যখন অপছন্দ মেয়েটাকে, তাহলে আগে কেন বলেননি? তখন কি মুখে কথা ছিল না আপনার? বাবা মায়ের বাধ্য সাজতে গিয়েছিলেন আপনি তখন? তে আর কিছু বলার আগে ঠাস ঠাস করে পরপর দুটো চর করে তের গালে। তে একটু দূরে সরে যায়। বেশ জোরেই লেগেছে দুটো চর। 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তে চর খাওয়ার জন্য মোটেই প্রস্তুত ছিল না। আকস্মিক চরে বেশ লেগেছে তার। তে সোজা হয়ে জঙ্কুকের দিকে তাকাতেই জঙ্কুক রাগী কণ্ঠে বলে, হু আর ইউ? আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর সমস্যা কি? বুঝতে পারছেন না আমার সমস্যা কি? এই যা বলবি খুলে বল, রাগাস না, ফলাফল ভালো হবে না। কিসের ফলাফল ভালো হবে না? আমার জীবনটা তো নষ্ট করেই ফেলেছেন আপনি। হোয়াট? বুঝতে পারছেন না? কেন বিয়ে করলেন আমায়? যাকে বিয়ে করতে গেছিলেন তাকে কেন করলেন না? আমার জীবনটা নষ্ট করে কিসের আনন্দ পেলেন আপনি? আর একটা কথা বলে ঠাটিয়ে তোর মুখের ভাষ্যকার্য পাল্টে দেবো। শাট আপ ননসেন্স। কিসের চুপ থাকতে বলছেন আপনি আমাকে? কেন করলেন আমাকে বিয়ে? জঙ্কুকের মাথায় এবার রাগ উঠে গেল। কোন জীবনেই তার এমন বাচাল মেয়ে পছন্দ ছিল না। তার উপর একেবারে মুখের উপর কথা বলতেই থাকে, ননস্টপ হুইসেলের মতো। জঙ্কুক আর রাগ কন্ট্রোল করতে না পেরে তের গাল চেপে ধরে ঠেলতে ঠেলতে বারান্দায় বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। প্রচন্ড রাগ হচ্ছে তার। জঙ্কুকের নিজেরও এই বিয়েতে কোনো মত ছিল না। একে তো মেয়ে তার থেকে গুনে গুনে 10 বছরের ছোট, তার উপর তার স্টুডেন্ট। শুধু নিজের মায়ের কথা রাখতেই বিয়ে করেছে জঙ্কুক, নয়তো কোনোদিনই করতো না। জঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ফেলে বারান্দার দরজার পর্দা টেনে দেয়, যাতে মেয়েটার দিকে তার নজর না যায়। বেশি পটর পটর করছিল এখন ভিজুক বৃষ্টিতে। জঙ্কুক রুমের লাইট অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে থেকে বারান্দায় ধাক্কা দিয়ে জঙ্কুক দরজা লাগিয়ে দেওয়ায় দ্বিতীয়বারের মতো হতভম্ব। মনে করেছিল সে শক্ত থাকলে সামনে থাকা মানুষটি তার প্রতি নরম থাকবে, কিন্তু না, উল্টা হলো। বরং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বারান্দায় পাঠিয়ে দিয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বারান্দার গ্রিল ভেদ বৃষ্টির পানিতে বারান্দা ভিজে যাচ্ছে। বারান্দার এক কোনায় গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজে বসে আছে তে। চোখ দিয়ে টপটপিয়ে পানি পড়ছে। খুব শীত লাগছে তার। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাছে ধরণীতে। মেঘ গর্জে উঠছে, তবে তের ভয় করছে না। তের চোখ দিয়ে পড়ছে ধরণীর নোনা অশ্রু। তার বোনের সাথে বিয়ে করতে এসে তাকে বিয়ে করে নিল। সে যেন এখনো মানতে পারছে না। সে ভেবে পায় না কেন তার আপু পালিয়ে গেল, আর কেনই বা তার বাবা মা তাকে জোর করে বিয়ে করালো। সে এসব প্রশ্নের উত্তর ভাবতে ভাবতে ডুবে যায় কল্পনায়। একটা বিয়ে বাড়ির সকলের মাঝে কত আনন্দ লুকিয়ে থাকে। পুরো কাজিন মহল মিলে আনন্দে মেতে আছে। তের পুরো নাম কিম তাইয়াং। তে বাবা মায়ের ছোট মেয়ে। তের বড় বোনের নাম কিম আয়ু। বিকালেই পার্লার থেকে এসেছে তারা। আয়ুর মুখেও হাসি। হাসি থাকবেই বা না কেন? ভার্সিটি ক্রাশ লেকচারার। ভার্সিটির প্রতিটা মেয়েই এই ছেলের উপর ক্রাশ খেয়েছে। তার উপর আজ আয়ুর সাথে এই ছেলেটার বিয়ে। আনন্দেই মন নেচে ওঠে আয়ুর। সন্ধ্যা হতে না হতেই পরপর 3টা গাড়ি বেরিয়ে গেল কমিউনিটি হলের দিকে। এর বাবা কিম সুবিন ও মা কিম ইয়নজুন তারাও আছে। এত বড় ঘরের থেকে নিজেদের 2 মেয়ের জন্য সম্বন্ধ পেয়ে খুশি হয়েছিলেন তিনি। তবে শর্ত ছিল, বড় ছেলের বিয়ের 1 বছরের মাথায় ছোট ছেলের বউ হিসাবে নিয়ে যাবে তেকে। এই বলে কথা দিয়েছিলেন আরেম সাহেব। যথাসময়ে এদের গাড়ি এসে থামে কমিউনিটি হলের সামনে। এটা জিয়ন বাড়ি থেকে আয়োজন করা হয়েছে। যদিও সুবিন বিয়েতে 1 পয়সাও খরচ করেননি, সব খরচই আরেম সাহেব করেছেন। ছেলেপক্ষ অনেক আগে থেকে এসে পৌঁছেছে এখানে। কনেপক্ষ আসা মাত্রই সকলকে খাওয়া দাওয়ায় বসিয়ে দেয়। আরেম সাহেব সুবিন সাহেবকে নিয়ে কাজী সাহেবের কাছে আসে। সেখানে বর বেশে বসে আছে জিয়ন জঙ্কুক। এই বিয়েতে মোটেই তার মত নেই, শুধুমাত্র নিজের মায়ের কসম কাটাই বিয়েতে রাজি হয়েছে সে। আরেম সাহেবের অনুমতিতে কাজী বিয়ের কাজ শুরু করেন। রঞ্জন চলে যায় তার মেয়েকে নিয়ে আসতে। একটু আগে বান্ধবীদের সাথে পাশের রুমে বসে এসেছেন মেয়েকে। তে চুপচাপ দাঁড়িয়ে আছে সুবিন সাহেবের পাশে। পরনে তার রানী গোলাপি রঙের ভারী কাজের লেহেঙ্গা। হাঁটু সমান চুলগুলো ছেড়ে দেওয়া, কাজল কালো চোখগুলো টানা টানা, চিকন ঠোঁট। প্রথমবার দেখায় মনে ধরে যাবে যে কারোর। রুমে যেতেই মাথায় আকাশ ভেঙে পড়ে ইয়নজনের। রুমে কেউ নেই। আয়ুর সকল বন্ধুরা খেতে বসেছে। আয়ু রুমে নেই, এমনকি কোথাও নেই। ইয়নজন দৌড়ে আসে সুবিনের কাছে। ইয়নজনকে হাঁপাতে আর ভীত দেখে সুবিন সাহেব বলে ওঠে, কি হলো, হাঁপাচ্ছ কেন? আয়ু কই? তাড়াতাড়ি নিয়ে আসো। আয়ু কোথাও নেই, রুম ফাঁকা। ইয়নজনের কথায় চমকে ওঠে আরেম সাহেব, ইয়নজন সহ সকলে। সুবিন কিছু বলার আগেই আরেম বলে ওঠে, মানে কি বলছেন? মেয়ে কোথায়? বিয়ের আসর থেকে মেয়ে পালিয়েছে। কথাটা বাতাসের মতো উপস্থিত সকলের কানে পৌঁছে গেল। সুবিন মাথায় হাত দিয়ে বসে আছেন। মাথায় চিন্তা বাসা বেঁধেছে। পাশে বসে রাগে ফুঁসছে আরেম সাহেব। এতদিন আগে বিয়ে ঠিক করে ছেলে মেয়ের সম্মতি নিয়েই আজ এত বড় আয়োজন। শহরের বেশ নামে দামি মানুষ এখানে এসেছে। ইতিমধ্যে কানা ঘষা শোনা যাচ্ছে। জঙ্কুকও রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। বন্ধুদের সামনে মান ইজ্জত সব শেষ হয়ে যাচ্ছে তার। যে ছেলে বিয়ে করতে চাইতো না, তার বিয়ের দিন বউ পালিয়েছে। কথাটা কেমন যেন জঙ্কুকের রাগ বাড়িয়ে দিয়েছে। তবু সামনে নিজের বাবাকে বসে থাকতে দেখে চুপচাপ বসে আছে। সমস্ত রাগ গিলে খাচ্ছে।
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুবিন সাহেব ঘেমে একাকার। ইয়ঞ্জন বেগমের চোখে পানি। কি বলবেন বুঝে উঠতে পারছে না। সে কল্পনায় ভাবতে পারেনি তাদের মেয়ে এমন একটা কাজ করবে। তে এতক্ষণ বন্ধুদের নিয়ে খুঁজেছে, আয়ুর মোবাইলটাও রেখে গিয়েছে, শুধু একটা 3 পিস আর কালো বোরকা পরে গিয়েছে। বিয়ের সকল ড্রেস গয়না ঘরে রেখে গেছে। এখন কথা হচ্ছে আয়ু সবার সামনে দিয়ে চলে গেল, কেউ জানতে পারলো না। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ রুমের দরজা লাগিয়ে সমস্ত কিছু চেঞ্জ করলো, তাও কেউ সন্দেহ করলো না। কোনো কিছু হিসাব মিলাতে পারছে না তে, নিশ্চয়ই কোনো খাবলা আছে। তে পুরো রুমটা ভালো করে পরখ করতে চোখে পড়লো সোফার পাশে একটা কলম দিয়ে কাগজ চাপা দেওয়া। তে কপাল কুঁচকে সেখানে যায়। কাগজটা হাতে নিতেই চোখ বড় বড় হয়ে যায়। আয়ুর রেখে যাওয়া চিঠি। চিঠি পড়ার পর তের ভিতরে কোনো অনুভূতি প্রকাশ করবে বুঝতে পারে না। তে চিঠিটা নিয়ে বের হতে নিতেই কানে ভেসে আসে দুজন পুরুষের কণ্ঠ। তারা এক কর্নারে দাঁড়িয়ে বলাবলি করছে, এই বুগাম, জানিস ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমাদের জংকুক তো মেয়ে পছন্দই ছিল না, শুধু আন্টির কথা রাজি হয়েছে, আর আজ বিয়ের আসর থেকে মেয়ে পালিয়েছে। কথাটা বলেই একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। বর্তমানে সবাই বিয়ের স্টেজের কাছে থাকায় তে বাদে অন্য কেউ তাদের হাসি দেখতে পায় না। মুহূর্তেই তের রাগ উঠে যায়। দপাদপ পা ফেলে হেঁটে যায় স্টেজের দিকে। সুবিন সাহেবের সামনে তে দাঁড়াতেই সুবিন মুখ তুলে তাকায় ছোট মেয়ের দিকে। তে বেশ খারাপ লাগে নিজের বাবার এমন অবস্থা দেখে। যে রাগ নিয়ে সে এসেছিল এখানে, আসার পর বাবার কষ্ট দেখে সে রাগের কথা ভুলে গেছে। তে হাতে থাকা চিঠিটা সুবিনের হাতের দিকে বাড়িয়ে দেয়। এটা ওই রুমে ছিল। সকলে এবার তের দিকে তাকায়, কিন্তু তের মধ্যে কোনো ভাবাবেগ নেই। সুবিন জিজ্ঞাসা করে, কি এটা? আপুর চিঠি। আপুর চিঠি কথাটা শোনা মাত্রই সবাই আরেক দফায় অবাক হয়। সুবিন সাহেব মাথা নিচু করে এক অন্যরকম কষ্টের কণ্ঠে থেকে চিঠি পড়তে বলে। উপস্থিত সকলে এখন স্টেজের চারিপাশে দাঁড়িয়ে আছে। আলিম সাহেবের মাথা নিচু। নিজেদের একমাত্র ছেলের জন্য নিজের কোম্পানির ম্যানেজারের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিলেন তিনি। মেয়েটা তার বেশ পছন্দও ছিল। সুবিন সাহেবের দুই মেয়েকে প্রথম দেখায় তার চোখে ধরেছিল, তাই বড় মেয়ে নিজেদের ছেলের বউ আর ছোট মেয়েকে জংকুকের বন্ধুর জন্য ঠিক করেছিলেন তিনি। শুকনো একটা ঢোক গিলে চিঠি ভাঁজ খুলে পড়তে শুরু করে। প্রিয় বাবা, প্রথমে আমার সালাম নিও। আমি জানি এই পরিস্থিতিতে আমার উপর কত বেশি রেগে আছো তুমি। রেগে থাকাটাই স্বাভাবিক। বড় মেয়ের বিয়ে বলে কথা, আয়োজন করেছিলে অনেক, আর আমি কিভাবে চুনকানি মাখিয়ে চলে এলাম। বিশ্বাস করো বাবা, আর কোনো উপায় ছিল না আমার। তুমি বা মা আমাকে বুঝতে চাওনি। সব সময় তোমাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছো। এখন প্রশ্ন হলো, আমি কেন তাহলে বিয়েতে রাজি হলাম সেটা আমি নিজেও জানি না। তুমি কখনো আমার মতামত জানতে চাওনি, শুধু এসে বলেছিলে আমার বিয়ে। জিহোককে আমি অনেক ভালোবাসি বাবা, আমাকে খুঁজে লাভ নেই। এতক্ষণে আমাদের ফ্লাইট বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে। হয়তো আমরা দেশ ছাড়ছি, আমরা কখনো ফিরে আসবো না বাবা। যদি আজ তোমার কথা শুনে বিয়ে করে নিতাম তাহলে আমি একজন বেইমান নারী হয়ে যেতাম, নিজের ভালোবাসাকে ঠকাতাম। তাই আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাকে মাফ করে দিও বাবা। আমার বোনটার জীবনে অন্তত আমার মতো কোনো কিছু চাপিয়ে দিও না। মাকে দেখে রেখো। এটি তোমার মেয়ে আয়ু। চিঠি পড়ে তে থামতেই সুবিন সাহেব তের হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে খন্ড খন্ড করে ছিঁড়ে ফেলে। রাগে ফুলছে সে। আলিম সাহেব গম্ভীরভাবে বসে আছেন, তার চোখগুলো লাল আভায় ফুটে উঠেছে। জংকুক পায়ের উপর পা তুলে বসে আছে। মনে মনে বেশ আনন্দ লাগছে তার। বর্তমানে তার বিয়ের কোনো ইচ্ছে ছিল না, তাও তার মা মিসেস জিন বেগমের জোর করে কসম কাটিয়েছেন। অসুস্থ মায়ের জন্য বিয়েতে রাজি হয়েছেন জংকুক। তবে এখন বেশ ভালোই লাগছে। বিয়ে না করে বাড়িতে যাবে সে। ফাও ফাও একটা উটকো ঝামেলা বয়ে বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগতো না আর। সবার নীরবতার মাঝে আলিম সাহেব উঠে দাঁড়িয়ে গম্ভীর ভাবে সুবিন সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভিতরে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। আলিম সাহেবের কথায় থমকে গেল সুবিন সাহেব কিছুক্ষণের জন্য। জংকুকের মাঝে কোনো ভাবাবেগ হলো না। সুবিন সাহেব কেঁপে উঠলো ভিতরে ভিতরে। মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছে তার মেয়ে আয়ু। মুখ দেখানোর উপায় নেই কারোর কাছে। আলিম সাহেব হাঁটা শুরু করলেন। পিছু পিছু সুবিন ও ইয়ঞ্জনও গেল রুমের ভিতরে। দুজনের মাথায় নিচু। বেশ বুঝতে পেরেছে আলিম সাহেব তাদের উপর প্রচন্ড রেগে আছে। তবে তারা তো ইচ্ছে করে এমন কিছু করে নাই। আগে জানলে তো কখনোই এমন হতো না। বাইরে দ্বিতীয়বারের মতো কানাঘুষা শুরু হয়ে গেল। এক একজনের এক এক মন্তব্য। কেউ কেউ বলছে বাবা মায়ের দোষ, তো কেউ কেউ বলছে মেয়ের চরিত্রের সমস্যা, তাই পালিয়েছে। এসব আজে বাজে মন্তব্য শুনে তের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে কাউকে কিছু বলে না, মান সম্মানের ভয়ে চুপচাপ বেরিয়ে বাইরের দিকে চলে আসে তে। জংকুকও পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুক টাইমলাইন স্ক্রল করা শুরু করলো। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল আলিম সাহেব। চোখে আগুন জ্বলছে তার। সুবিন সাহেব মাথা নিচু করে বসে আছে। কিছু বলার নেই, কিছু বলার মতো শব্দ তার কাছে নেই। কি বলবে? ইয়ঞ্জনও তার স্বামীর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আলিম সাহেব চেয়ার টেনে বসলেন সুবিন সাহেবের মুখোমুখি। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এটা কি হলো? তুমি আগে কেন বলনি সুবিন?
তোমার মেয়ে এই বিয়েতে রাজি না? সুবিন সাহেব ঘামছেন, তারপরেও ধীর কণ্ঠে বলল, বিশ্বাস করেন ভাই, আমি এইসবে কিচ্ছু জানতাম না। তাহলে জেনে নিতে আমি কি বলেছিলাম জোর করে চাপিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতে? সুবিন সাহেব চুপ রইলেন, মাথা নিচু করে। আসলে সে কি চাপিয়ে দিয়েছিল মেয়েটার উপর? আচ্ছা, বাবা মায়ের কি অধিকার থাকে না সন্তানের ভালো মন্দ দেখার? তবে সে তো চাপিয়ে দেয়নি, সে আয়ুকে সব বলেছিল। আয়ু মুখে রাজি না বললেও তার কথা ও আচরণে সুবিন সাহেব বুঝেছিলেন তার মেয়ে রাজি। সুবিন সাহেবকে চুপ থাকতে দেখে আইন সাহেব রেগে উঠে বলল, তুমি জানো আজ কত বড় অসম্মান হলো আমার? একমাত্র ছেলের বিয়ে, তাও সেখান থেকে মেয়ে পালিয়েছে। আমার ছেলেটার মান সম্মান কোথায় গেল? শুধুমাত্র তোমার মেয়েকে চোখে ধরেছিল বলে জঙ্কুকের বন্ধুর দিয়ে জঙ্কুকে রাজি করিয়েছিলাম। আমার অসুস্থ বউ বাসায় অপেক্ষায় বসে আছে তার পুত্রবধূর মুখ দেখবে বলে। সুবিন সাহেব চুপ রইলেন। ইয়ঞ্জন বেগমের চোখে পানি। মেয়েটার জন্য আজ অপমানিত হতে হচ্ছে তাদের। কখনো কল্পনাতেও এমন একটা দিনের কথা ভাবেনি তারা। আরেম সাহেব চুপ করে গেলেন, মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিলেন। রাগে মাথা ফেটে যাচ্ছে তার, মানুষের সামনে যেতে পারছে না লজ্জায়। আজ ছেলের বিয়ে না দিয়ে গেলে অফিসের মানুষও পিছনে নানান কথা বলবে তিনি জানেন। আরেম সাহেব বেশ কিছুক্ষণ সময় চুপ থেকে সুবিন সাহেবের দিকে তাকিয়ে বলেন, এখন শেষ একটাই পথ আছে। আরেম সাহেবের কথায় সুবিন সাহেব সহ ইয়ঞ্জনও আরেমের দিকে তাকালো। তারপর সুবিন সাহেব জিজ্ঞাসা করলো, কি তুমি কিছু মনে না করলে তোমার ছোট মেয়েকে চাইছি আমার পুত্রবধূ হিসেবে? আরেম সাহেবের এই কথায় যেন স্বামী স্ত্রী দুজনে আকাশ থেকে পড়লো। সুবিন সাহেব অবাক্যের সুরে বলে উঠলো, কি তোমার ছোট মেয়েতে আমার ছেলে জঙ্কুকের জন্য চাইছি? সুবিন সাহেব কিছু বলার আগে ইয়ঞ্জন বেগম বলে উঠলো, এসব কি বলছেন ভাই? যা বলছি ভেবে বলছি, এখন বলো কি করবা? আমার মেয়েটা তো এখনো 18 বছরই হলো না, তো তার উপর জঙ্কুক বাবা ওর থেকে প্রায় 10 বছরের বড়। তো আরেম সাহেবের এই কথায় বেশ রাগ হলো ইয়ঞ্জন বেগমের। সুবিন সাহেবের মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মাথায় হাত দিয়ে কথা শুনছেন আর ভাবছেন। ইয়ঞ্জন বেগম আবার বলে উঠলো, ছেলে মেয়ের বয়সের অনেক ফারাক, সাথে আমার মেয়েটা অনেক বাচ্চা সুলভ। বয়স নিয়ে ভাবা লাগবে না, সংসার বয়স দেখে হয় না। একবার বিয়ে হয়ে গেলে এমনিতে ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবিন সাহেব নিজের আদরের ছোট মেয়েকে এখনই বিয়ে দিতে চাচ্ছিল না, তাই মুখ তুলে আরেম সাহেবের দিকে তাকিয়ে বলে, ভাই আসলে আমার মেয়েটা ছোট, মাত্র ইন্টারে ভর্তি হয়েছে, এখনই বিয়ে দিতে চাচ্ছিলাম না। সুবিন সাহেবের কথা আরেম সাহেবের কানে পৌঁছাতেই রাগে উঠে দাঁড়ায় আরেম সাহেব। রক্ত চক্ষু নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমি কোনো কিছু শুনতে চাই না। আর যদি মনে করো জোর করছি, তাহলে হ্যাঁ আমি জোর করছি, কারণ তোমাদের জন্য আমাদের মান সম্মান চলে যাচ্ছে। আর যদি আজ মান সম্মান নষ্ট করে খালি হাতে ছেলেকে নিয়ে যাই, তাহলে কাল থেকে তোমার অফিসে আসার দরকার নেই। কিন্তু ভাই, কোনো কিন্তু না, আমি মান সম্মান নষ্ট করতে চাই না, অলরেডি অনেক নষ্ট হয়ে গেছে। ছেলের বউ নিয়ে না গেলে জঙ্কুকের মা নিরাশ হবে, তা আমি চাই না। এখন ভাবো, তোমার 5 মিনিট টাইম দিলাম আমি। সুবিন সাহেবের কপালে আবারও বিন্দু বিন্দু ঘাম জমছে, বুকের বাদিকে চিনচিন ব্যথা করছে। সে জানে তার ছোট মেয়ে জীবনেও রাজি হবে না, ছোট থেকে জেদ বেশি তার। কিন্তু বিয়ে না হলে নিজের চাকরি বাঁচাতে পারবে না সে, তাই আর কিছু না ভেবেই আরেম সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাই আমি রাজি। সুবিন সাহেব ও আরেম সাহেব নিজেদের ভিতরে আবারও নতুন করে আলাপ করে নতুন করে বিয়ে ঠিক করবে। শুধুমাত্র একটা শর্ত, জঙ্কুকের মা যেন কখনোই জানতে না পারে মেয়ে বদল হয়েছে বলেই আরেম সাহেব বেরিয়ে চলে যান ঘর থেকে। এদিকে সুবিন সাহেবের মাথায় হাত দিয়ে বসে আছেন। সে জানে তার মেয়ে কখনো রাজি হবে না এই বিয়েতে, তবে কিছু করার নেই, চাকরি বাঁচাতে হলে বিয়ে দিতেই হবে, কারণ এই চাকরির মাধ্যমে তার সংসার চলে আর মেয়েটাও খুব সুখী হবে। ছেলে শিক্ষিত, বড়লোক পরিবারের। সুবিন ইয়ঞ্জনের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই ইয়ঞ্জন রুম থেকে বের হয়ে যায়। সুবিন সাহেব জানেন যেভাবেই হোক ইয়ঞ্জন মেয়েকে রাজি করতে পারবে। ইয়ঞ্জন স্টেজের কাছে এসে দেখতে পায় তে এক বান্ধবীর সাথে কথা বলছে, আর চোখে এক পলক তাকালো আরেম সাহেবের দিকে। যথেষ্ট গম্ভীরভাবে বসে আছেন তিনি, ভাবলেশহীনভাবে। জঙ্কুকের মুখে গম্ভীরতার ছাপ। হয়তো আরেম সাহেব নিজের সিদ্ধান্ত জানিয়েছেন সেজন্য, তবে জঙ্কুক কোনো কথা বলেনি, তার কাছে নিজের মা আগে। ইয়ঞ্জন এগিয়ে গিয়ে তেকে নিয়ে আবার সে ঘরে যায়। ইয়ঞ্জনকে আসতে দেখে সুবিন সাহেব মাথা নিচু করে বের হয়ে যায় রুম থেকে। ইয়ঞ্জন তেকে উদ্দেশ্য করে বলে, বিছানায় রাখা আয়ুর সবকিছু পরে নিয়ে রেডি হ। পড়তে বলতাম না, তবে এটা ওদের বাড়ি থেকে এসেছে। মানে? তে ভুরু কুচকে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই ভালো করে জানিস এখানে কি হয়েছে আর আমি কি বলছি। কথা কম বলে রেডি হয়ে নে, টাইম নেই। আম্মু পাগল হয়েছো? আমি আসলেই বুঝতে পারছি না কি হয়েছে। আজ তোর বিয়ে জঙ্কুকের সাথে। কি? রেডি হয়ে নে।
কি আজব, আমার বিয়ে আমার মতামত নিবা না? মজা করছো আমার সাথে? ওনাকে আমি কেন বিয়ে করতে যাব? আর কোনো কথা না, গুছিয়ে নে, তোর আব্বুর কথা শেষ কথা। কিন্তু তে আর কিছু বলার আগেই ইয়ঞ্জন ঠাস করে চর বসায় মেয়ের গালে। তে হতবাক হয়ে যায়। পরপর আরো একটা চর বসে তের গালে। তের চোখ দিয়ে পানি আসে না, তবে বেশ অবাক হয়েছে মায়ের হাতে চর খেয়ে। তেকে চর মেরে ইয়ঞ্জন রাগী কণ্ঠে বলে, ছোট থেকে খাইয়ে পরিয়ে মানুষ করে তোদের জীবনে কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়ার অধিকার নেই? সব কি তোদের অনুমতি নিয়ে করতে হবে? আমি যা বলবো তাই হবে। বড়টা যেভাবে কালি মাখাই দিয়ে গেল, তুই সেভাবে কালি মাখাবি, তাই তো? তা হচ্ছে না, এই বিয়ে তোর করিয়েই ছাড়বো। ইয়ঞ্জন কথাটি বলেই তেকে ড্রেস চেঞ্জ করে নিতে বলেন। তের আর বুঝতে বাকি রইল না এই চদ্দইটা কিসের জন্য, তবে কিছু বলল না, চুপচাপ রেডি হতে থাকলো। ইয়ঞ্জন ভালোভাবে সাজিয়েছেন মেয়েকে। একসময় তাকেও এভাবে জোর করে বিয়ে দিয়েছিল তার বাবা মা, তাই আজ এত সুখী সে। তবে একই আচরণ নিজের মেয়ের সাথেও তিনি করলেন। বড় মেয়ের প্রতি সকল রাগ উগরে দিয়েছেন চরের মাধ্যমে ছোট মেয়ের উপর। ইয়ঞ্জন এখন নিজেই কষ্ট পাচ্ছে, অনুশোচনা হচ্ছে, তবে প্রকাশ করতে পারছে না। মায়ের মন হয়তো এমনই, মারার পর মন পড়ে। ইয়ঞ্জন তের কপালে একটা চুমু আঁকালো। তের চোখ ভিজে যাচ্ছে, মুখ দিয়ে কোনো কথা আসছে না। খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে নিজের মাকে, তবে সেই ইচ্ছাটুকু ধামাচাপা দিয়ে দিল তে। সবিন সাহেব ডাকতে আসলেন। ইয়ঞ্জন গিয়ে দরজা খুলতেই সবিন সাহেব ভিতরে প্রবেশ করেন। তের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে একটু জোরেই বলল, কাজে সব রেডি করেছে, মেয়েকে নিয়ে যেতে বলেছে, আমি যাচ্ছি। ইয়ঞ্জন, তুমি তেকে নিয়ে আসো বলেই সবিন সাহেব চলে যান। উপরে উপরে শক্ত থাকলেও ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে তার হৃদয়। একে তো বড় মেয়েকে হারানোর শোক, তার উপর ছোট মেয়েটাকেও। যদি সব বাবার সামর্থ্য থাকতো তাহলে হয়তো নিজের আদরের মেয়েটাকে বিয়ে দিয়ে দূরে পাঠাতেন না। ইয়ঞ্জন তেকে এনে জঙ্কুকের পাশে বসিয়ে দেয়। সময় মতো বিবাহ সম্পন্ন হয় দুজনের। তবে এতক্ষণ তের মনে অভিমান থাকলেও এখন জঙ্কুকের প্রতি রাগ জমেছে তের মনে হচ্ছে এই বিয়েতে জঙ্কুকের প্ল্যান আছে, ইচ্ছা করে সে এসব করেছে। যেভাবে কবুল বলল সবাই মনে করবে জঙ্কুকের সাথে অনেক আগের সম্পর্ক রয়েছে তের। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো তারা। তবে তের ভাবনায় আজ বাড়ি ফেরা থাকলেও নিয়তিতে ছিল শ্বশুর বাড়িতে যাওয়া। গাড়ি চলতে লাগলো আপন মনে, দুজন দুজনের মতো নিশ্চুপ। জঙ্কুকের মন বাড়িতে থাকলেও তের মনে জঙ্কুকের উপর রাগ জন্মাচ্ছিল। গাড়ি থামে জীবন বিলার সামনে। বেশ জাঁকজমক বাড়িটা আজ অন্য দিনের তুলনায়। সবাই নতুন বউ দেখার জন্য বসে আছে। আলিম সাহেবের রাগে চোখের ইশারায় জঙ্কুক বাধ্য হয়ে তের হাত ধরে। তে সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বাড়িতে ঢুকতে চোখে পড়লো সোফায় একজন ছেঁড়া রঙের জামদানি শাড়ি পরে বসে আছেন। তে প্রথমে বুঝতে না পারলো জঙ্কুক ধীর কণ্ঠে বলে উঠলো, আমার মা, সালাম করো। তের আর বুঝতে বাকি রইল না এটা তার শাশুড়ি। তবে এটা বুঝলো না সে কেন বসে আছে। জঙ্কুক আর তে একসঙ্গে গিয়ে জিন বেগমের পায়ে সালাম করলেন। জিন বেগম হাসি মুখে দুজনকে দোয়া করে দিলেন। তেকে নিজের পাশে বসিয়ে থুতনিতে হাত দিয়ে আদরে কণ্ঠে বলে উঠলেন, বাহ, আমার বৌমা তো মাশাআল্লাহ, কারো নজর না লাগুক, আমার সোনার টুকরা ছেলের জন্য হীরার টুকরা মেয়ে পাইছি।